আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আমি বাঙালি। এই কথাটা বলতে আমার খুব ভালো লাগে, গর্বিত অনুভব করি। শুধু আমি নাই, আমার মতো আমরা যারা বাংলাদেশি সবাই আসলে আমরা এই কথাটা বলে গর্ব অনুভব করাটাই স্বাভাবিক। প্রবাস জীবনে আসলে এই কথাটা বলে আরও বেশি গর্ব অনুভব করা যায়। হয়তো আমাদের দেশের অনেক সমস্যা আছে, অনেক সীমাবদ্ধতা আছে, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, মতপার্থক্য থাকে। অনেক বিষয় আমাদেরকে লজ্জা দেয় বিশ্ব মিডিয়ায়। তারপরেও আমি গর্বিত, আমি বাংলাদেশি। এবং এই প্রবাস জীবনে যতদিন প্রথমে যখন জিজ্ঞাসা করে যে তুই কোন দেশি, যখন বাংলাদেশি বলি, ওরাও বাংলাদেশকে চেনে, অনেকে চেনে না, কিন্তু তারপরেও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, বলে যে বাংলাদেশ তারা চেনে, বলে যে হ্যাঁ বাংলাদেশিরা ভালো। কিন্তু এই বিগত কিছুদিন যাবৎ ইতালিতে বাঙালিদের প্রতি কেমন জানি একটা কিছু কিছু ইতালিয়ান আসলে যারা একটু মিডিয়া ফলো করে, অনলাইন ফলো করে, বিভিন্ন নিউজ ফলো করে, তারা বাঙালিদের যেন কেমন দৃষ্টি দেখে। এর কারণ আছে। কারণটা হচ্ছে এই বিগত প্রায় 2 বছর যাবৎ এদেশে এত পরিমাণ অপরাধে জড়িয়ে পড়েছে বাংলাদেশিরা, বিশেষ করে যুবক শ্রেণী বেশি এবং বয়স্ক লোকও। এদেশে অপরাধ হয় না ভুল কথা, বিশেষ করে আফ্রিকানরা, বিশেষ করে আরও বিদেশে মিশরীয়রা, মরক্কোরা, এরা অপরাধ করে অনেক আগে থেকেই। কিন্তু বাঙালিদের একটা সুনাম ছিল, যারা এদেশে পুরাতন তাদেরকে জিজ্ঞাসা করেছি, এমনকি আমি যেখানে কাজ করি তারা যারা পুরাতন বাঙালিকে চেনে কারণ তাদের বাঙালি ভালো। কিন্তু ইদানিং একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, হওয়াটা স্বাভাবিক। প্রতিনিয়ত অপরাধ করছে বাঙালিরা, এমন এমন গুরুতর অপরাধ করছে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। ধরুন কিছুদিন আগেও এই যে পরকীয়া নিয়ে একটা মেয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা ভাইরাল হয়েছে, এই যে 3 খুন, ট্রিপল মার্ডার, এক বাঙালি একটা পরিবারের 3জনকে হত্যা করেছে ছুরি দিয়ে আঘাত করে। সে অপরাধীকে এখনও অবশ্যই ধরাছোঁয়ার বাইরে, এখনও অ্যারেস্ট হয় নাই। তারপরে এই কিছুদিন, এই 1 সপ্তাহ আগে আরেকটা নিউজ, এক বাঙালি 21 বছরের একটা ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ সে ছিনতাইকারী এবং যৌন হয়রানকারী। এদেশের একটা বয়স্ক মহিলা, প্রায় 30-35, প্রথমে তাকে একা পেয়ে তার সাথে অশালীন আচরণ করছে, তার পার্স ছিনিয়ে নিয়েছে, তাকে মারধর পর্যন্ত করেছে এবং অনৈতিক কাজ করার চেষ্টা করেছে। পরে চিৎকার চেঁচামেচিতে সেখান থেকে পালিয়ে এসেছে। ঠিক ওই ঘটনার পরেই আবার 1 সপ্তাহ পর তখন 21 বছরের এক যুবতী মেয়ের সঙ্গে সে ওই ঠিক একই আচরণ করছে এবং সে অবশেষে ওই মহিলার, ওই 21 বছরের বয়সী যে যুবতী মেয়েটা, তার মোবাইল ফোনটাও নিয়ে চলে আসে। এখন ও ভাবছে যে আমি তো এইভাবে অপরাধ করছি, আমি তো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু ওই মেয়েটা ঠিকই তার আইফোনের এমআই দিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে সে শনাক্ত করছে যে আমার এই মোবাইলটা কোথায় আছে। ও মোবাইল ব্যবহার করতেছে। পরে ক্যারাবিয়ান, অর্থাৎ দেশের পুলিশ বাহিনীর একটা নাম ক্যারাবিয়ানারি, তারা এসে দেখে ওই সেই 21 বছরের যুবতী মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসছে। এসে দেখে যে যে কারণ ওর চেয়ারটা মুখস্থ হয়ে গেছে। প্রথম যে বয়স্ক সে তখন চিনতে পারে না, কিছু অনেক অন্ধকার ছিল, কিন্তু সে থানায় অভিযোগ করেছিল। কিন্তু পুলিশ আসলে তথ্য প্রমাণের ভিত্তিতে ধরতে পারেনি। কিন্তু এই মেয়েটা, 21 বছর যুবতী মেয়েটা, ওর ওই পোশাকটা চিনে রাখছে, ওর ফেসটাও চিনে রাখছে। পরে এসে দেখে কি যে ওই ছেলে থাকে একটা আশ্রয় কেন্দ্রে, একটা রিফিউজি ক্যাম্পে, যেহেতু সে অনিয়মিত পথে এদেশে আসছে, সে আশ্রয় ক্যাম্পে আছে। এদেশে যে কোনো রাজনৈতিক আশ্রয় আবেদন করছে, অর্থাৎ রিফিউজি ক্যাম্পে থাকে। সেখান থেকে সে অপরাধ করছে, 21 বছরের ছেলে। তখন ওর পোশাক সে বাইরে শুকাতে দিছে আর কি। ওইটা দেখে মেয়েটা চিনে ফেলছে। পরে পুলিশ দেখে ও কীভাবে যেন পালিয়ে গেছে। কিন্তু ঠিকই একদিন পরে কোনো একটা স্টেশন থেকে ওই ছেলেটাকে গ্রেপ্তার করে। এখন এগুলো ইতালিয়ান মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে যে এইভাবে অপরাধ করছে বাঙালিরা।
অপরাধ সব দেশে লোকই করে, তো বাঙালিদেরও একটা ভালো চোখে দেখতো, ইতিবাচক দৃষ্টিতে দেখতো, কিন্তু সেই দেখাটা বন্ধ হয়ে যাচ্ছে। এই বোঝেন, এদেশে বিগত 4 বছর যাবৎ আছি, আমি প্রথম এসে এতটা দেখিনি, কিন্তু বিগত 2 বছর যাবৎ এত পরিমাণ বাঙালিদের এই অপকর্ম চলছে। সাথে তো এদেশের দালালি আছে, ভিসার যে ব্যবসা, সেটা নিয়েও মাঝে মাঝে ধরা খাই। আবার বাঙালির যে প্রতিষ্ঠান, সেখানে চাকরি বাকরি করলে সেখানে ঠিকমতো বেতন দেবে না, এদেশের সরকারের আইন অনুযায়ী যে বেতনটা হওয়ার কথা সেটা দেবে না, ঠিকমতো সরকারের ট্যাক্স দিবে না, এসব তো দুর্নাম আছেই। কিন্তু এই যে যে হয়রানিগুলো, বিশেষ করে জন হয়রানি, খুন খারাপি, এইগুলো আসলে বিশ্ব মিডিয়ায় প্রচার হচ্ছে, ইটালিয়ান মিডিয়ায় প্রচার হচ্ছে। এখন আজকে আমি কাজ থেকে আসতেছি, একটা কাজে গেছি একটা জায়গায়, সেখানে এক ইটালিয়ান গল্প গেল, পরে বললো তোদের বাঙালিরা তো এইভাবে ব্যবহার করছে, কয়েকদিন আগে 3জনকে খুন করছে, তো বাঙালি হে বাঙালিকে, এবং এই কাহিনীটা বললো, যেটা আমি আরও 1 সপ্তাহ আগে নিউজে দেখছি, যে 21 বছরের যুবক যে যৌন হয়রানিমূলক অপরাধ করছে। তাহলে বুঝুন, এদেশে 3 লক্ষাধিক বাঙালি আছে, বৈধ অবৈধ মিলিয়ে। কিন্তু এই কারণে আমরা এই বাঙালিরা হুমকির মুখে। এখন বর্তমান যে সরকার, জর্জা মেলোনি সরকার, ইনি একেটাই ইমিগ্রেন্ট বান্ধব না, সে প্রবাসীদের সহ্য করতে পারে না, বিশেষ করে মুসলমান অভিবাসীদের। সে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অনেক কঠোর আইন চালু করেছে। আগে কখনো শুনিনি যে ইতালি থেকে ছোটোখাটো অপরাধ অথবা বড় অপরাধেও এদেশ থেকে কখনো ডিপোর্ট করতে। ইদানিং প্রায় শোনা যাচ্ছে বাঙালি সব বিভিন্ন দেশের লোকদের ডিপোর্ট করছে। কিন্তু এই যে বাঙালিরা, তাদের বাবা মা তাদেরকে পাঠিয়েছে এই অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই দেশটা কিন্তু বেধর্মী দেশ, এদেশের সংস্কৃতিটা একটু অশ্লীলতা, কিন্তু আপনার যে গুণাবলী থাকা উচিত, মানুষের মানবিকতা, যে আমরা যেটা ইসলাম ধর্মে আশা করি, সেগুলো কিন্তু এদের মধ্যে প্রকট। এরা কাউকে বিনা কারণে আঘাত করবে না, কাউকে বেশি কথা বলবে, সব কিছু আইনের মাধ্যমে। এরা পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু আইন মেনে চলে, যেটা আমরা মুসলমানরা আসলে মেনে চলি না, মুসলমান দেশে বসবাস করেও। কিন্তু এই যে অপরাধগুলো করছে, এগুলো আমাদের বাঙালিদের জন্য খুবই ভয়াবহ রূপ ধারণ করতেছে। জানি না সামনে কি আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই বর্তমান বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি আছে, বিভিন্ন সংগঠন আছে, এই টোটাল ইতালি জুড়েই, বিভিন্ন শহরে, মিলানো বলেন, রোমা বলেন, ওই ফ্লোরেন্স বলেন, ভেনিস বলেন, এক এক জেলা সমিতি, ওই সিলেট জেলা সমিতি, মাদারীপুর জেলা সমিতি, অমুক জেলা সমিতি। কিন্তু আসলে এদের কাজটা কি? এরা শুধু প্রতি বছর একটা পিকনিক করবে, এ করবে, কিন্তু আসলে একটা কমিটির দায়িত্ব হচ্ছে কাউন্সেলিং করা, নতুন পুরাতনদেরকে নিয়ে মাঝে মধ্যেই কোনো একটা জায়গায় একটা বৈঠক করা, সেখানে এদেশে আইন সম্বন্ধে ধারণা দেওয়া, এবং কী করলে আমরা বিপদে পড়বো না, আমাদের সুনাম বৃদ্ধি পাবে, এই ধরনের আলোচনা করা উচিত। কিন্তু এই যে সংগঠনগুলো, এরা আসলে কিসের সংগঠন আমি বুঝি না। আমি মাঝে মাঝে এদের ভিডিও দেখি, জানি না আমার এই কথা শুনে তারা শুনবেন কি না। এরা কথা বলতে পারে না। যখন এদের সেই পিকনিকের অনুষ্ঠান হয়, এই পিকনিকে যখন বলে সভাপতি আপনি আজকে কিছু বলেন, কথা বলতে পারে না, সে আবার সভাপতি হয়েছে এই কমিউনিটির। তা যাই হোক, আমরা যারা ইতালিতে আছি, আমরা সতর্ক হই, নতুবা সামনে খুবই দুর্দিন অপেক্ষা করছে। এটা নতুবা আমাদের মানে একসময় পরিচয় দিতে লাগবে লজ্জা। আমি এখনও বাংলাদেশি, আমি বলি আমি গর্বিত বাংলাদেশি, কিন্তু এই গর্বটা ক্ষুণ্ণ হচ্ছে। তা যাই হোক, আমরা সবাই সতর্ক হই, যারা ইতালিতে বসবাস করি। আশা করি সতর্কভাবে থাকবো, এদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো, আইন মেনে চলবো, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি ভালো থাকবেন। তা যাই হোক, বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, পুরাতন অনেক দিন যাবত আছেন, বিষয়গুলো দেখবেন, আপনাদের কাছে আকুল আবেদন, বিষয়গুলো দেখেন, খেয়াল করেন, এবং এই বাঙালি যুব সমাজ থেকে শুরু করে যারা বয়স্ক লোক আছে, প্রত্যেকেই এই আইন সম্বন্ধে আমরা সতর্ক থাকি। এবং আপনারা যারা পুরাতন আছেন, আপনাদের অনেক দায়িত্ব, আপনারা এই সমিতির নামে এই যে আজে বাজে পিকনিক এগুলো না করে কাউন্সেলিং করান, দেখবেন কিছুটা হলেও এখান থেকে আমরা ফিরে আসতে পারবো, নতুবা আমাদের সামনে ভয়াবহতা অপেক্ষা করছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।